দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশে। আজকে আমরা এসেছি টাঙ্গাইল জেলায় এবং টাঙ্গাইল জেলার 5 আসনের যারা প্রার্থী আমরা সেই সব তাদের সাথে কথা বলবো এবং এখানের যারা ভোটার তাদের সাথে আমরা কথা বলবো, তাদের প্রশ্ন নিব এবং আমরা শুনবো সমস্যা, সমাধান এবং সম্ভাবনার কথা। টাঙ্গাইল ঢাকা বিভাগের একটি অন্যতম প্রধান এবং ঐতিহ্যবাহী জেলা, যার আয়তন ৩,৪১৪ বর্গ কিলোমিটার। এই টাঙ্গাইলের জনসংখ্যা প্রায় 40 লাখেরও বেশি। যমুনার তীর ঘেঁষা এই জেলার প্রশাসনিক কার্যক্রম শুরু হয় 1870 সালে এবং 1969 সালে এটি পূর্ণাঙ্গ জেলা হিসেবে স্বীকৃতি পায়। টাঙ্গাইল মূলত তাঁত এবং টাঙ্গাইলে তাঁতের শাড়ি, চমচম এগুলোর জন্য বিখ্যাত। টাঙ্গাইলের আয়তনের ভিত্তিতে ঢাকার সর্ববৃহৎ এবং জনসংখ্যার ভিত্তিতে প্রায় দ্বিতীয় সর্ববৃহৎ জেলা হিসেবে পরিচিত। টাঙ্গাইল মূলত 12টি উপজেলা নিয়ে গঠিত। 8টি আসনে মোট ভোটার রয়েছে 34 লাখেরও বেশি। আমাদের সাথে বিএনপি, জামাত এবং একজন বিশিষ্ট আইনজীবী এবং সাংবাদিক উপস্থিত আছেন। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন এখানকার সম্মানিত ভোটার এবং বিশিষ্ট জনেরা, এবং আমাদের সাথে উপস্থিত আছেন টাঙ্গাইল শহরের আমাদের যিনি চ্যানেল 24-এর প্রতিবেদক, তিনি আমাদের সাথে উপস্থিত আছেন। প্রথমেই আসলে আমাদের এখানকার যিনি প্রতিনিধি, আপনি যদি আমাদের একটু বলেন যে টাঙ্গাইলে আপনি দীর্ঘদিন ধরে কাভার করছেন এবং এখানকার মানুষের কি সমস্যা এবং সমস্যা থেকে উত্তরণের জন্য কি কি করা যায় বা মানুষের কি কি প্রত্যাশা এই আমাদের এখানে যারা প্রার্থী তাদের কাছে, এই বিষয় সম্পর্কে আপনি যদি কিছু বলেন। ধন্যবাদ ফয়সাল আপনাকে। আপনি জানেন টাঙ্গাইল একটি ইতিহাস ঐতিহ্যের জেলা। শুধু ইতিহাস ঐতিহ্য নয়, টাঙ্গাইল শিক্ষা এবং সংস্কৃতির নগরী হিসেবে পরিচিত। টাঙ্গাইলের বেশ কয়েকটি সমস্যা রয়েছে। তার মধ্যে প্রথমত যদি বলি, টাঙ্গাইলে যমুনা নদীর তীরবর্তী এলাকা রয়েছে, বিশাল একটি চরাঞ্চল রয়েছে। এই চরবাসী এবং নদী পাড়ের মানুষের দীর্ঘদিনের একটি দাবি ছিল এখানে একটি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করার। প্রতি বছর বন্যায় কিন্তু প্রচুর পরিমাণে ভাঙন দেখা দেয়, সেই সাথে নদীগর্ভে বিলীন হয়ে যায় হাজারো মানুষের স্বপ্ন। সবকিছু মিলিয়ে তারা কিন্তু প্রতি বছরই এই দুর্ভোগের মধ্যে পড়েন, যে কারণে কিন্তু তাদের একটা স্বপ্ন, দীর্ঘদিনের তাদের দাবি এই একটি বেড়িবাঁধ। কিন্তু আমরা বিগত দিনে দেখেছি, যারা এই বিগত দিনে সরকারে ছিলেন বা বিভিন্ন সময়ে যারা নির্বাচনের সময় এসেছেন, তারা কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচনের আগে, কিন্তু নির্বাচন শেষ হওয়ার পরে সেই প্রতিশ্রুতি তেমন কোনোই গুরুত্ব রাখেনি সাধারণ মানুষদের কাছে। শহরের বেশ গুরুত্বপূর্ণ কিছু জায়গা রয়েছে, যে জায়গাগুলো, সড়কগুলো প্রতিনিয়ত অটোরিকশার যানজটে মানুষ নাজেহাল অবস্থা। এছাড়া আমি যদি বলি, টাঙ্গাইলের প্রায় 40 লাখের উপরে মানুষের বসবাস। এখানে একটি মাত্র 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল রয়েছে এবং পাশেই রয়েছে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল। যে মেডিকেল কলেজ হাসপাতালের এখন পর্যন্ত কিন্তু পূর্ণাঙ্গভাবে যে চিকিৎসা সেবা সেটি এখনো চালু হয়নি। এছাড়াও উন্নত চিকিৎসা যে ব্যবস্থাটি থাকা দরকার একটি মেডিকেল কলেজ হাসপাতালে, সেই চিকিৎসা ব্যবস্থাটি কিন্তু নেই। মাসুদ রানা, আপনাকে ধন্যবাদ। আমরা এখন আসলে আমাদের এখানে যারা আমন্ত্রিত অতিথি তাদের সাথে একটু আপনাদের পরিচয় করে দিতে চাই। প্রথমে আছে বিএনপির প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল 5 আসনের যিনি বিএনপির মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু, আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এরপরে আমাদের মাঝে আছেন জেলা জামাত ইসলামের আমির এবং জামাত ইসলামের যিনি মনোনীত প্রার্থী আহসান হাবিব মাসুদ, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এছাড়া আমাদের মধ্যে আছেন বিশিষ্ট সাংবাদিক এবং আইনজীবী আতর রহমান আজাদ, আপনাকেও অভিনন্দন জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। তো প্রথমে আমরা শুরু থেকে শুরু করতে চাই। বিএনপির যিনি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু, আপনাকে আসলে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই, আপনাকে সবাই চিনে। তো আমরা দেখেছি বিগত সরকারের, পতিত সরকারের সময় আপনি বিশেষ করে এবং আপনার দলের লোকজন প্রচুর মামলা খেয়েছেন এবং জেলে গিয়েছেন। আপনাকেও আমি দেখেছি, আমি যেহেতু সাংবাদিক আমিও অনেক কভার করেছি, আপনি জেল খেটেছেন। তো যাই হোক, এখন একটি পরবর্তী সময় এবং সেই প্রেক্ষাপটে একটি নির্বাচন হচ্ছে। তো আপনি কি মনে করছেন যে মানে কতটুক প্রতিশ্রুতি দিচ্ছেন মানুষকে নির্বাচনের? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে যারা দর্শকবৃন্দ রয়েছেন, যারা আমার কথা শুনছেন, বিশেষ করে টাঙ্গাইল সদরের জনগণ যারা এই অনুষ্ঠানটি শুনবেন, দেখবেন, সবাইকেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, আমার অভিভাবক দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে এবং
ধানের শীষের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। টাঙ্গাইল একটি ঐতিহ্যবাহী জেলা, রাজনৈতিকভাবে সমৃদ্ধশালী জেলা এই টাঙ্গাইল। স্বাধীনতার মূল বীজ কিন্তু এই টাঙ্গাইল থেকে বপন করা হয়েছে কাকমারির সম্মেলনের মধ্য দিয়ে। পাকিস্তানিদেরকে গুড বাই জানিয়েছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সেই স্বাধীনতার স্মৃতি বিজড়িত জেলায় টাঙ্গাইল, যেই স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে। একসময় এই টাঙ্গাইলকে ক্রিয়ানগরী বলা হতো, একসময় শিক্ষানগরী বলা হতো, সাহিত্য সাংস্কৃতিক নগরী বলা হতো। ভৌগোলিক দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি এই মুহূর্তে এই টাঙ্গাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য এই টাঙ্গাইলকে মানুষের কাছে অত্যন্ত পরিচিত নাম টাঙ্গাইল, সব দিক দিয়ে। ঐতিহ্যবাহী টাঙ্গাইলের চমচম, টাঙ্গাইলের শাড়ি। টাঙ্গাইলের জনগণ কি প্রত্যাশা করে? টাঙ্গাইলের জনগণ প্রত্যাশা করে একটি শান্তিপূর্ণ, সহাবস্থানপূর্ণ, সহমর্মিতাপূর্ণ এই টাঙ্গাইল চায়। উন্নয়নের ক্ষেত্রে টাঙ্গাইল অনেক পিছনে রয়েছে। ঢাকার পাশেই টাঙ্গাইল, মাঝখানে গাজীপুর। উন্নয়নের যদি তালিকা করা হয় এই মুহূর্তে দেখা যাবে টাঙ্গাইল অনেক পিছনে রয়েছে। সেই টাঙ্গাইলকে একটি আধুনিক টাঙ্গাইল রূপ দেওয়ার ক্ষেত্রে আমার পক্ষ থেকে আমি ইতিমধ্যেই অনেকবার প্রতিশ্রুতি দিয়েছি এই টাঙ্গাইলকে একটি মডেল টাঙ্গাইলে গড়ে তুলব ইনশাল্লাহ উন্নয়নের ক্ষেত্রে। এবং চর অঞ্চলের যে মূল সমস্যা বেড়িবাঁধ ভাঙ্গন রোধের কারণে আমি অনেক দিন ধরে এই নিয়ে কাজ করছি এবং বেড়িবাঁধ নির্মাণের জন্য অনেকের সাথে আমি কথা বলেছি ইতিমধ্যেই। মূল সমস্যা হচ্ছে টাঙ্গাইলে মাদক সমস্যা, যেটি এই যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। এই মাদক থেকে বেরিয়ে আসার জন্য ইতিমধ্যেই আমরা কিছু সচেতনামূলক পদক্ষেপও নিয়েছি। মাদককে না বলুন, যুব সমাজকে এগিয়ে নিয়ে যান। এই যুব সমাজকে আরো বেশি জাগ্রত করার জন্য ইতিমধ্যেই এই টাঙ্গাইলে আমি অনেকগুলো স্কুলের খেলার আয়োজন করেছি, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। মানুষকে, এই যুব সমাজকে সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং থেকে, চাঁদাবাজ থেকে মুক্ত হয়ে একটি সুন্দর টাঙ্গাইল গড়ে তোলার পথে আগামী দিনের যুবকরাই, তরুণরাই কিন্তু এই টাঙ্গাইলকে তারা এই টাঙ্গাইলকে একটি জায়গায় নিয়ে যাবে। যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকেই এই জায়গা থেকে যাতে বেরিয়ে এসে এই টাঙ্গাইলকে তারা একটি মাত্রায় নিয়ে যেতে পারে সেই ব্যাপারে আমি সার্বিক সহযোগিতা এবং পরিবেশ তৈরি করার দায়িত্ব হচ্ছে কামনা করছেন আপনাকে। এইখানে মূল যে আরেকটি সমস্যা আমরা শুনবো আপনার চর অঞ্চল প্লাস এই টাঙ্গাইল সদরের বেকারত্ব সমস্যা। যুবকরা বিগত 17 বছর দল বিবেচনায় চাকরি হয়েছে। শুধু দল বিবেচনায় নয়, শুধুমাত্র যারা আর্থিকভাবে ব্যয় করতে পেরেছে, টাকা দিতে পেরেছে, তাদেরই চাকরি হয়েছে। এখানে আওয়ামী লীগ করলেই যে চাকরি হয়েছে তাও না। অনেক আওয়ামী লীগের মেধাবীরা বলেছে আমরা শুধু টাকার কারণে চাকরি হচ্ছে না। সেই জায়গা থেকে আমাদের দেশ নায়ক তারেক রহমান যেটি বলেছে, বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে 1 কোটি যুবকের কর্মসংস্থান করবে বিএনপি। জি, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আমি জামাত ইসলামের টাঙ্গাইল জেলা আমির যিনি আছেন, জামাত ইসলামের প্রার্থী আহসান হাবিব মাসুদ, আপনার কাছে আমার যে প্রশ্নটি থাকবে সেটি হচ্ছে যে দীর্ঘ সময় পর জামাত এখন যদি বলি একটি বলা যায় যে একটি ভালো পজিশনে আছে এবং জামাত নির্বাচন করছে। তবে আমার যদি ভুল না হয় টাঙ্গাইল শহরে এই পর্যন্ত যতগুলি নির্বাচনগুলি হয়েছে তাতে কিন্তু কোনোটাতেই জামাত জয়লাভ করতে পারেনি। আওয়ামী লীগ বা বিএনপি সাধারণত এই 5 আসনটা পেয়েছে। তো আপনারা নতুন কি প্রতিশ্রুতি দিবেন যে কারণে সাধারণ মানুষ আপনাদের ভোট দেবে? ধন্যবাদ আপনাকে। আজকে চ্যানেল 24-কে অসংখ্য ধন্যবাদ যে আয়োজন করার জন্য। আমি আহসান হাবিব মাসুদ, টাঙ্গাইল 5 আসনের জামাত মনোনীত প্রার্থী। আমাদের সাথে 10 দল আছে, এই 10 দল মনোনীতই আমি প্রার্থী এবং আমরা একত্রিত হয়েছি। এখানে এনসিপি আছে, খেলাফত মজলিস আছে, বাংলাদেশ খেলাফত মজলিস আছে, এবি পার্টি আছে। সব মিলিয়ে আমরা একত্রিত হয়ে বাংলাদেশের এই রাজনীতিতে একটি নতুন সূর্য উদয়ের জন্য আমরা অপেক্ষা করছি। আমাদের কেন্দ্রীয়ভাবে যে ঘোষণা দেওয়া হয়েছে
আমাদের আমিরে জামাত যেটা বলেছেন যে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়া হবে। যদি দুর্নীতিমুক্ত হয় বাংলাদেশ এবং সততার সাথে যদি আমরা নেতৃত্ব দিতে পারি, তাহলে বাংলাদেশের সকল সমস্যার সমাধান করা সম্ভব। আমরা মনে করি যে টাঙ্গাইলের যে সকল সমস্যাগুলি আছে, বিশেষ করে আমি 5 আসনের কথা বলবো। 5 আসনে যে সমস্যাগুলির কথা আমাদের সাংবাদিক ভাইও বললেন, যে চলাঞ্চলে বিশেষ করে আমি ওটাকে চলাঞ্চল বলতে চাই না, ওটা একটা উর্বর অঞ্চল, এটাকে উর্বর অঞ্চল, এবং সেটা কৃষি আপনি যে ফলনে আপনি সেখানে দেন সেটি ফলে যায়। তো আমরা যদি সেই মডেলটাকে গ্রহণ করতে পারি, যে যমুনার সেই শাসন করে আমরা সেখানে, এটা একটা বড় নদী, স্রোতস্বিনী নদী, সেই নদীটাকে যদি আমরা সত্যিকারভাবে কাজে লাগাই, এখানে যদি আমরা সমুদ্রের সাথে সরাসরি একটা মাস্টার প্ল্যান করে আমরা কাজ করতে পারি, তাহলে এই চলাঞ্চল শুধু চলাঞ্চল থাকবে না, এটা একটা সিটিতে পরিণত হবে এবং শিল্প সিটিতে পরিণত হবে প্রত্যেকটা জায়গায়। এবং নদী পথকে, এই যোগাযোগ ব্যবস্থাটাকে কাজে লাগাতে পারে ব্যাপকভাবে কর্মসংস্থানের তৈরি হবে, হাজার হাজার পরিবার উপকৃত হবে এবং হাজার হাজার পরিবারকে আর বিদেশে গিয়ে হয়রানির শিকার হতে হবে না, তারা দেশেই সেই টাকা কামাই করতে পারবে, বেকার সমস্যার সমাধান করা যাবে। এই ছোট ছোট বিষয়গুলি যেগুলি আছে, এই বিষয়গুলি ধরে যদি আমরা কাজ করতে পারি, তাহলে দেখা যাবে টাঙ্গাইল সদরকে একটি অন্যরকম একটি মডেল শব্দ আমি বলবো না, তবে বলবো আমি বাংলাদেশের মধ্যে অনুসরণীয় একটি উপজেলায় একটি আসনে পরিণত করা যাবে, আমরা সেটা বলছি। আর রাজনীতির কথা যেটা বললেন আপনি, আমরা বিগত সরকারের সময়ে রাজনীতি আমরা করতে পারি না প্রকাশ্যে, ঠিক আছে, কিন্তু এমন কোনো কর্মসূচি ছিল না, আমাদের যারা বন্ধু সংগঠন ছিলেন তারাও বলতে পারবেন না যে এমন কোনো কর্মসূচি ছিল যাতে আমরা অংশগ্রহণ করতে পারি নাই, করি নাই, আমরা বাস্তবায়ন করি নাই। আমরা আমাদের জনশক্তিদেরকে নিয়ে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে সমস্ত কর্মসূচি আমরা বাস্তবায়ন করেছি এবং আমরা প্রকাশ্যে সবকিছু কর্মসূচি বাস্তবায়ন করেছি। 24-এর গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন আমরা তাদেরকে স্যালুট দিতে চাই, এই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদেরকে আমরা স্যালুট দিতে চাই, এবং 24-এর এই বিপ্লবের কারণেই কিন্তু আমরা আজকে এই টকশোতে কথা বলতে পারছি এবং আমরা যারা এখানে বসে আছি তারাও শান্তিপূর্ণভাবে বসে আছি। তা নাহলে ফ্যাসিস্ট আমাদেরকে এই কাজটা করতে দিত না। ফ্যাসিস্ট একটা চলে গিয়েছে, দুর্নীতি ফ্যাসিবাজম করে তারা মানুষকে অত্যাচার নির্যাতন করে আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। তাই আমাদের মৌলিক কথা হচ্ছে শুধু উন্নয়ন না, উন্নয়ন বলতে শুধুমাত্র অবকাঠামো উন্নয়ন না, উন্নয়ন বলতে বুঝতে হবে মানুষের মানসিকতার উন্নয়ন, শাসকের উন্নয়ন, শাসন ব্যবস্থার সিস্টেমের উন্নয়ন। যদি আমরা শাসন ব্যবস্থার সিস্টেমের উন্নয়ন করতে পারি তাহলে স্বাস্থ্য ব্যবস্থা এরকম ভঙ্গুর থাকবে না। আমাদের যে পলিসি বলা হয়েছে সেখানে প্রত্যেকটি জেলাতে বিশেষায়িত হসপিটাল করা হবে, দৌড়াদৌড়ি করতে হবে না তাকে একটা বিশেষজ্ঞ চিকিৎসকের জন্য। আমি সব জায়গায় বলেছি ইউনিয়ন পর্যায়ে বর্তমানে যেটা আমরা সদরে সেবা দিচ্ছি এটাকে আমরা নিয়ে যাব ইউনিয়ন পর্যায়ে। ইউনিয়ন পর্যায় থেকে যদি রেফার্ড হয় তখন চলে আসবে তিনি সদরে এবং এখানে এসে তিনি বিশেষায়িত সেবা পাবেন। আমরা সেবার মান সেটা উন্নত করতে চাই। এমনিতেই টাঙ্গাইলকে বলা হয় শিক্ষার নগরী, কিন্তু সত্যিকারভাবে এখন কিন্তু আমরা অনেক পিছিয়ে। আমরা দেখা যায় যে মেডিকেল বুয়েটে যখন আমাদের ছেলেমেয়েরা চান্স পায় অনেক কম, কিন্তু এখন আমরা এটাকে বাড়াতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরেকজন আছেন যিনি বিশিষ্ট আইনজীবী এবং সাংবাদিক, আমরা একটু তার সাথে কথা বলবো। আপনি তো অনেকদিন ধরেই টাঙ্গাইল শহরে সাংবাদিকতা করছেন, আপনি টাঙ্গাইলের সুবিধা অসুবিধা সবই জানেন। এরকম একটি প্রেক্ষাপটে 5 আগস্টের পর একটি নির্বাচন হচ্ছে, যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি, কিন্তু যে হ্যাভিওয়েট আরও 2 দল আছে, জামাত এবং বিএনপি, তারা অংশগ্রহণ করেছেন এবং টাঙ্গাইলে কিন্তু বিদ্রোহী প্রার্থীও আছে। তো টাঙ্গাইলের যে সংকটগুলো আছে সেই সংকট সমাধানে যারা প্রার্থী আছে তারা কতটুকু ভূমিকা পালন করতে পারবে, বা টাঙ্গাইলের যে নির্বাচন হবে নির্বাচনে কোনো সমস্যা হতে পারে কিনা, এই বিষয়ে আপনি যদি একটু বলতেন। ধন্যবাদ আজকের এই সুন্দর আয়োজনের জন্য। তো মূল বিষয় হচ্ছে, আসলে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে যে আমরা অতীত থেকেই এই পর্যন্ত শুধু শুনেই আসছি প্রতিশ্রুতির কথা, কিন্তু প্রতিশ্রুতি কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটা আমরা জেলায় যারা বসবাস করি, আমরা এই শহরে বসবাস করি, আমরা জানি। নির্বাচনের আগে ইতিপূর্বে যারা নির্বাচিত হয়েছেন
তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি আংশিক বাস্তবায়ন হয়েছে, আর যেগুলো বাস্তবায়ন হয়েছে সেগুলো অপরিকল্পিত, যার কোনো সুফল জনগণ ভোগ করতে পারছে না। কিন্তু প্রতিশ্রুতিটা যে বাস্তবায়ন সেটা কিন্তু হয়নি। তো আমার কথা হচ্ছে যে এবার যারা এই আসন থেকে নির্বাচিত হবেন জনগণের ভোটে, আপনারা যে প্রতিশ্রুতি দিলেন আপনাদের সেই প্রতিশ্রুতি আপনারা বাস্তবায়ন করবেন। আরেকটি কথা হচ্ছে যে টাঙ্গাইলকে বলা হয়ে থাকে সাংস্কৃতিক নগরী। আসলে সাংস্কৃতিক বিনোদনের এখন এখানে পথ অনেকটা রুদ্র হয়ে গেছে। একমাত্র ছিল ভাসানী হল, সেই ভাসানী হল এখন কিন্তু পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। শিল্পকলা একাডেমি আছে, তার মধ্যে দিয়ে সীমিত পরিসরে কিছু হচ্ছে। এখন মূল বিষয় হচ্ছে যে আমাদের যে কাঙ্ক্ষিত উন্নয়ন সেই উন্নয়ন হয়নি। আগামীতে যারা বিজয়ী হবেন তারা সেই কাঙ্ক্ষিত উন্নয়ন এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশে টাঙ্গাইলে আছি এবং টাঙ্গাইল থেকে আমরা 5 আসনের যারা এখন ভোটার আছে বা যারা সুশীল সমাজের, আমরা তাদের সাথে একটু কথা বলবো এবং তাদের কি প্রত্যাশা সেটা আমরা আসলে জানার চেষ্টা করব। আমাদের সামনে অডিয়েন্স আছে, আমরা একটু তাদের সাথে কথা বলবো। আপনি যদি আমাদের একটু বলতেন যে এখানে প্রার্থী আছে যাদের আপনারা ভোট দিবেন এবার, তো তাদের কাছে আপনাদের প্রত্যাশাটা কি একটু যদি বলতেন। আমাদের জনগণের প্রত্যাশা হচ্ছে একটা শোষণমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং মাদকমুক্ত, মাদককে জিরো টলারেন্স মুক্ত করে আমাদের এই পরিচ্ছন্ন একটা শহর টাঙ্গাইল ডিস্ট্রিক্টটাকে উপহার এবং যুব সমাজকে তাদের কর্মক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে যারা অগ্রসর হবে এবং তাদের একটা সদিচ্ছা, যারা নির্বাচিত হবেন তাদের সদিচ্ছার উপরে আমাদের আগামী ত্রয়োদশ নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত গুরুত্ব বহন করবে। দীর্ঘদিন প্রতীক্ষার পর একটা জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে এবং আগামী 5 বছর তাদের হাতে আমাদের এই দেশের মানুষরা আমরা থাকব। যারা নির্বাচিত হবেন তাদের কাছে আমাদের প্রত্যাশা যে আপনারা আমাদের এই টাঙ্গাইলটাকে সন্ত্রাস, মাদক, শোষণমুক্ত এবং কর্মক্ষমতা মুক্ত এবং পরিবেশ পরিচ্ছন্ন মুক্ত একটা টাঙ্গাইল শহর উপহার দেবেন, এটা আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। এখানে একজন ব্যবসায়িক প্রতিনিধি আছেন, তো আপনি যদি বলতেন যে যেহেতু আপনারা ব্যবসায়ী, সাধারণত আমরা দেখি যে সরকারের সাথে ব্যবসায়ীদের সবচেয়ে বেশি সমস্যা হয় বিভিন্ন ক্ষেত্রে, তো এখানে আপনাদের প্রতিনিধিরা আছে এবং এই প্রতিনিধিদের কাছে আপনি ব্যবসায়ী হিসেবে আপনাদের চাওয়া কি থাকবে? ধন্যবাদ আপনাকে। ঠিকই বলেছেন যে যখন কোনো আইন শৃঙ্খলার অবনতি ঘটে তখন প্রথম ভিকটিম কিন্তু হয় ব্যবসায়ী শ্রেণী, কারণ তার ব্যবসা প্রতিষ্ঠানটা রাস্তার ধারে, শিল্প প্রতিষ্ঠান রাস্তার ধারে, সে কারণে ব্যবসা প্রতিষ্ঠানের উপরে কিন্তু যে কোনো ধরনের আইন শৃঙ্খলা অবনতি ঘটলে তারা ভুক্তভোগী হয়। তো আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে কর ব্যবস্থাপনা। দেখা যায় যে একজন ব্যবসায়ী 14-15 ধরনের রেভিনিউ দিয়ে থাকেন, নতুন একটা কর চালু হলে সেটা আবার ওই ব্যবসায়ীর ঘাড়ে চাপে। তো যে কারণে কর ব্যবস্থাপনার আওতা না বাড়িয়ে বারবার একই ব্যবসায়ীদের উপরে, একই মানুষের উপর কর চাপিয়ে দেওয়াটা এটা যুক্তিসঙ্গত না। আর একটা কথাটা চলে আসছে আপনাদের জেলা প্রতিনিধির কাছ থেকে, যে যানজট। আমি যানজটকে বলবো যে মূল সমস্যাটা কিন্তু সে করে যেতে হবে। সেটা হলো যে বাংলাদেশের ওভার পপুলেটেড কান্ট্রি, সর্বোচ্চ সমস্যা হচ্ছে মানে জনসংখ্যা, এটা সবচেয়ে বড় সমস্যা। যে কথাটা বিএনপির প্রার্থী বললেন যে 1 কোটি বেকারত্ব ঘোচাবেন, এই বেকারত্বর কারণেই কিন্তু আপনি লক্ষ্য করবেন গ্রামে কিন্তু কোনো মানুষ বসবাস করে না। তার কারণ গ্রামে কিন্তু কোনো কাজ নাই, মানুষ কিন্তু গ্রামের থেকে শহরে চলে আসছে, যে কারণে গ্রামের বাড়িগুলো সব পড়ে আছে, তালা দেওয়া, উঠানে ঘাস, মানুষ সব শহরে বসবাস করে। কারণ কি, গ্রামে কোনো কাজ নাই, সব কাজ কিন্তু শহর কেন্দ্রিক। এই মানুষগুলোকে কিভাবে আবার গ্রামে ফিরে নিতে হবে, কিভাবে নেওয়া যাবে, গ্রামে মানুষকে কাজ দিতে হবে। যে সারা বাংলাদেশে কিন্তু এই যানজটের সমস্যাটা একটাই কারণ, যে গ্রামে কাজ নেই, সব মানুষ শহরমুখী। মানুষ যদি গ্রামে ফিরে নেওয়া যায় তাহলে গ্রামের শহরের উপর চাপটা কমবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আর কেউ কথা বলতে চান সামনে থেকে? আপনি একটু বলেন যে আপনার কাছে আপনি কি চাওয়া, ভোটার হিসাবে আপনার চাওয়া কি, প্রত্যাশা কি প্রার্থীদের কাছে? আসলে
ধন্যবাদ আপনাদেরকে। সংক্ষেপে জি, আমরা এটা যেহেতু জাতীয় নির্বাচন, সরকার গঠনের জন্য নির্বাচনটা মূলত একটি দেশকে শান্তিপূর্ণ চালাতে চাইলে দলের একটা আদর্শ থাকে। যদি দলীয় আদর্শ ভালো থাকে এবং সেই দলের আদর্শ বাস্তবায়নে যদি একদল সৎ নেতৃত্ব থাকে, তাইলে প্রতিশ্রুতিগুলো রক্ষা করা সম্ভব। আমি আশা করি যে ভোটারগণ সেরকম আদর্শ দেখে এবং সৎ নেতৃত্ব দেখে ভোট দেবেন, তাইলে আমরা প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে পারবো বলে আশা করি। জি, ধন্যবাদ। আমরা আসবো আপনাদের কাছে আবার। টাঙ্গাইল 5 আসনের যারা প্রার্থী তাদের সাথে আমরা কথা বলছিলাম। কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম এখানকার ভোটারদের সাথে। তারা যে বিষয়গুলো বলেছে সেগুলো নিয়ে আমরা এখন কথা বলবো প্রার্থীদের সাথে। প্রথমেই সুলতান সালাউদ্দিন টুকু, প্রত্যেক সরকারের সময় সবাই প্রতিশ্রুতি দেয়, কিন্তু চাঁদাবাজি কিন্তু থামে না কখনোই, টেন্ডারবাজি, চাঁদাবাজি। আর আপনি জানেন যে এটা শুধু টাঙ্গাইলে না, সারা বাংলাদেশেই সমস্যা, ব্যাটারি চালিত অটোরিকশা। টাঙ্গাইলে ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে। তো এই সমস্যাগুলো সমাধানে আপনারা কি ব্যবস্থা নেবেন? ইতিমধ্যেই যানজট নিয়ে আমরা আমাদের দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে কাজ করেছি প্রাথমিকভাবে। পুজোর টাইমে যানজট যাতে না ভুগে শহরবাসী, সেই জন্য স্বেচ্ছাসেবী দিয়ে আমি এই যানজট নিরসনের জন্য কাজ করিয়েছি। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমি 7 দিন ধরে কাজ করেছি। এটা জাস্ট মানুষকে আসলে উদ্বুদ্ধ করা। নিজেদের যদি চেঞ্জ না হয় তাহলে কিন্তু একার পক্ষে, কোনো দলের পক্ষে কিন্তু একটি কাজ সম্পূর্ণ করা সম্ভব না। একটি দেশের কাজ যখন সম্পূর্ণ করতে হবে তখন মানুষকে চেঞ্জ করাতে হবে, মানুষকে মোটিভেশন করতে হবে। আমি ইতিমধ্যে মোটিভেশনের কাজ শুরু করেছি। সেই জন্যই আমরা বলেছি বেকারত্বের বিষয়টা আমরা এনেছি, যে এই 1 কোটি যুবকের কর্মসংস্থান করবে বিএনপি। এবং টাঙ্গাইল সদরে আমি বেকার নিয়ে ইতিমধ্যেই কাজ করেছি। আমি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলির সাথে যোগাযোগ করে আমি ইতিমধ্যে অনেকগুলি চাকরির ব্যাপারে আমি যোগাযোগ করেছি। এবং মানুষের কিন্তু কর্মসংস্থানটা মানুষ চাচ্ছে, যে তার বেকারত্বর অভিশাপ থেকে মানুষ মুক্তি পাচ্ছে। ইতিমধ্যে যেই বিষয়টা আর কি, এই চরাঞ্চলের যে বেড়িবাঁধের পরে আমাদের একটা পরিকল্পনা রয়েছে যে একটি ইকোনমিক্যাল জোন এবং পর্যটন জোন করা যায় কিনা, সেই ব্যাপারেও আমরা চিন্তা করেছি। আমরা কিন্তু কৃষি কার্ড, স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য দল থেকে হেলথ কার্ড সিস্টেম চালু করা ইতিমধ্যে আমাদের কাজ শুরু হয়েছে। এবং এই ফ্যামিলি কার্ড, আমরা যেটা বলেছি যে ফ্যামিলি কার্ড, ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, ফ্যামিলিকে এগুলো তো আপনারা বলেনি, কিন্তু না, দুর্নীতি ইতিমধ্যেই দুর্নীতি করার মুক্ত ক্ষেত্রে করার ক্ষেত্রে দেখেন, কি করবেন আপনারা? দল বিবেচনায় চিন্তা করেন, এই বিএনপি এই দেশের জনগণের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামের জনগণের সেন্টিমেন্টের সাথে আপনি যদি 71 থেকে বিবেচনা করেন, বিএনপি একমাত্র দল এই দেশে কখনোই জনগণের বিপক্ষে তাদের অবস্থা নেইনি। আমরা 71 বলেন, 75-এ বিপ্লব হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেতৃত্ব দিয়েছেন। 90 একটি গণঅভ্যুত্থান হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন। 24-এ একটি গণঅভ্যুত্থান হয়েছে, বাংলাদেশ সবাই এর সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু দেশনায়ক তারেক রহমানের ভূমিকা ছিল উল্লেখযোগ্য, নেতৃত্ব দিয়েছেন বিএনপি। প্রায় 5 শতাধিক নেতাকর্মী আমরাই তালিকা করে দিতে সক্ষম হয়েছি, শহীদের তালিকা। অন্য কেউ কিন্তু এই তালিকা করে দিতে সক্ষম হয়নি। বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এর আগে প্রতিশ্রুতি দিয়েছিল 91 সালে 5,000 টাকা কৃষি ঋণ মওকুফ করেছিল, 25 বিঘা চরের জমি খাজনা মাফ করেছিল এবং নারী শিক্ষার ভূমিকা রাখার কথা বলেছিল, সেই জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিল। বিএনপি এই দেশের একটি উদার আধুনিক গণতান্ত্রিক দল। আমার আত্মবিশ্বাস রয়েছে, জনগণেরও আত্মবিশ্বাস রয়েছে, দেশনায়ক তারেক রহমান যা বলছে তা তিনি করে দেখাবে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, খুব সংক্ষেপে আপনার কাছে একটি উত্তর শুনতে চাই। এটা হচ্ছে যে টাঙ্গাইল 5 আসনে একটি বিদ্রোহী প্রার্থী যিনি নির্বাচন করছেন, যিনি আগে বিএনপির সাথে ছিলেন এবং এখন তিনি আসলে আপনারা তাদের বহিষ্কার করেছেন, সে নির্বাচন করার ক্ষেত্রে আপনার ভোটের কোনো মানে সামঞ্জস্য পড়বে কিনা বা ক্ষতি হবে কিনা? কি মিনিমাম কোনো ক্ষতি মনে হয়? যে জামাতের ভাই বললেন যে দল বিবেচনায় মানুষ ভোট দিবে, দল বিবেচনায় দল কি করতে পারবে, দলের প্রতিশ্রুতি কি? ইতিমধ্যে বিএনপি 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছে, জাতি গ্রহণ করেছে। কাজেই এইখানে ব্যক্তির কোনো বিবেচনায় মানুষ ভোট দিবে না। ধন্যবাদ আপনাকে। কারণ সরকার পরিবর্তনের নির্বাচন এটি,
সরকার গঠনের নির্বাচন, কাজে ব্যক্তি জি জি বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ অনেক। আমরা এখন টাঙ্গাইল জেলা জামাতের যিনি আমির রয়েছেন তার সাথে কথা বলবো। আপনি শুনেছেন যে অডিয়েন্স আপনাকে কি বলেছে, আপনি যদি একটু বলতেন যে এই যে অভিযোগ বা তারা যে প্রত্যাশা করছে, এই প্রত্যাশাটা পূরণে জামাত আসলে কতটুকু ভূমিকা রাখতে পারবে যদি আপনি নির্বাচিত হন? কারণ এই পর্যন্ত কিন্তু জামাতের শাসন ব্যবস্থা বাংলাদেশের মানুষ দেখেনি, তো প্রত্যাশা থাকতেই পারে আপনাদের উপরে, কিন্তু সেই প্রত্যাশাটা কতটুকু বাস্তবায়ন করতে পারবেন আপনি যদি নির্বাচিত হন? একেবারেই শাসন কিছুই দেখেনি এটা বললে ভুল হবে, কারণ আমরা বন্ধুদের সাথে 4 দলীয় ঐক্যজোট ছিলাম, তখন আমাদের 2 জন মন্ত্রী ছিল। এই পর্যন্ত 71 সালের পর থেকে আমাদের 60+ আমাদের এমপি ছিল, অসংখ্য ভাইস চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার অসংখ্য নির্বাচিত হয়েছে। কাউকে আপনি দুর্নীতিগ্রস্ত পাবেন না। 2 জন মন্ত্রী ছিল, আজ পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করা হয়েছে যে তাদের বিরুদ্ধে কোনো এই মন্ত্রী পরিষদে থাকাকালীন অবস্থায় কোনো ক্লেম পাওয়া যায় কিনা, আপনি কিন্তু খুঁজে পাবেন না। এইটি আমাদের প্রতিশ্রুতি যে আমরা দুর্নীতিমুক্তভাবে বাংলাদেশ চালাবো। আমরা কখনো দুর্নীতি করিনি, আমরা মিথ্যা কথা বলিনি, সততার সাথে আমরা দেশ চালাবো, এইটা আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। আর যেটা বললেন যে মাদক মুক্ত, তারপরে যানজট নিরসন, এই সকল বিষয়গুলি, এগুলি আসলে সিস্টেমের বিষয় আমি মনে করি। আমার যে ছেলেটা সৌদি আরবে গিয়ে গাড়ি চালায়, ট্যাক্সি চালায়, মালয়েশিয়া সিঙ্গাপুর গিয়ে ট্যাক্সি চালায়, ওই ছেলেটা ট্রাফিক আইন মেনে চলে। এই ছেলেটাই যখন টাঙ্গাইল শহরে এসে অটো চালায়, সিএনজি চালায়, তখন কিন্তু আর ট্রাফিক আইন মানে না। কারণ হচ্ছে তারা মনে করে আমার দেশের সরকারি আইন মানে না, আমি আইন মানে কি করব। কিন্তু এই যে সিস্টেমের বিষয়টা, এই সিস্টেম যদি পরিবর্তন হয় বাংলাদেশে, তখন আর যানজটও থাকবে না। আর সিস্টেম যদি আমি বলতে পারি, পাঠ্যপুস্তকে যদি আমি নৈতিক শিক্ষা দিতে পারি এবং আমার সামাজিক ব্যবস্থাপনা যদি নৈতিক হয়, তাহলে ওই ছেলেটা কখনো মাদকাসক্ত হবে না। সাংবাদিক আতাউর রহমান আজাদ সাহেবের কাছে যেতে চাই। আসলে প্রতিশ্রুতি তো সবাই দেয়, কিন্তু প্রতিশ্রুতি আপনি অনেক ইলেকশন কভার করেছেন, এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, বা আপনার কি মনে হয় যে আসলে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা কি সম্ভব হবে টাঙ্গাইল শহরের যেই সমস্যাগুলি আছে? ধন্যবাদ। আমাদের এই শহরে বিনোদনের জন্য কোনো পার্ক আজ পর্যন্ত নাই। শিশু কিশোর, নারী পুরুষ যে এখানে বিনোদন করবে, কোনো পার্ক এই টাঙ্গাইল শহরে পার্ক নাই। এই একটা পার্ক টাঙ্গাইল শহরে অত্যন্ত প্রয়োজন। আরেকটা হচ্ছে আমাদের এই জেলায় প্রচুর কাঁঠাল উৎপাদন হয়, আনারস উৎপাদন হয়, এবং এক সময় দেখা যায় যে সেই মধুপুরের অঞ্চলের সে আনারস পানির দামে বিক্রি করতে হয়। এইখানে ইতিপূর্বেও অনেক এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে একটা আনারস প্রক্রিয়াজাতকরণ কারখানা গড়ে উঠবে, কিন্তু আজ অবধি সেটি হয়নি। তো এটি যাতে হয়। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে আমরা আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটি লৌহজঙ্গ নদীর একটা অংশ বিশেষ। একসময় এটা ছিল লৌহজঙ্গ নদী, আজকে কিন্তু মানে প্রবাদে একটা যে জিনিসটা বহুত প্রচারিত, নদী চর, খাল বিল, গজারির বন, টাঙ্গাইল সারি তার গর্বের ধন। তা এখন নদী চর শুকিয়ে গেছে, এখনই নদী চরকে আবার পুনরুদ্ধার করতে গেলে খাল খনন করতে হবে, নদীকে ড্রেজিং করতে হবে, খাল খনন করে পানি প্রবাহ সৃষ্টি করতে হবে। আমাদের শহরের এখানে যারা উপস্থিত সবাই জানেন যে একটা শ্যামার খাল নামে পরিচিত ছিল, যেখান দিয়ে সেই করটিয়া পর্যন্ত, মির্জাপুর পর্যন্ত যাওয়া যেত। এখন সেই খালটি অবৈধভাবে লাভবান হওয়ার জন্য পৌর কর্তৃপক্ষ সেই খালের উপরে ড্রেন নির্মাণ করে। শুধু তাই নয়, সে ড্রেনের উপর দিয়েও আবার দোকান বসিয়েছে। এই শহরে সবচেয়ে যেটি অশোভনীয় সেটি হচ্ছে যেখানেই ফাঁকা জায়গা পাবে সেখানেই কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষই বলি, আর পৌরসভার যেখানেই জায়গা পাবে সেখানেই দোকান নির্মাণ করতে হবে, এবং দোকান থেকে 50,000 টাকা নেবে, আর সেখান থেকে 5 লাখ টাকা পকেটস্থ করে নেবে। এই যে কালচারটা টাঙ্গাইলের যে গড়ে উঠছে, এবং এর কারণে এই যানজটের প্রধানই কারণ
যানজটকে নিরসন করতে হলে সড়ককে প্রশস্ত করতে হবে, কারণ সময়ের বিবর্তনে আস্তে আস্তে প্রয়োজনে মানুষের সংখ্যা বাড়ছে। আমরা এখন আবার আমন্ত্রিত অতিথিদের সাথে কথা বলবো এবং জানবো তারা কি প্রত্যাশা করছে তাদের প্রার্থীদের কাছে। আপনি যদি একটু বলতেন যে আপনার কি প্রত্যাশা, আপনার সামনে প্রার্থীরা আছে। আমি নিজেও টাঙ্গাইলের সন্তান। আমি যেটা বিশ্বাস করি, সারা বাংলাদেশের অর্ধেক নারী অর্ধেক নর, সুতরাং এই নারীদের উন্নয়নের জন্য টাঙ্গাইলবাসীর যারা ইলেকশনে নির্বাচিত হবেন তাদের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা দরকার, এবং শুধুমাত্র চাকরির দিকে যাতে আমাদের সন্তানরা ধাবিত না হয় সেই কারণে উদ্যোক্তা তৈরির জন্য আপনাদের পরিকল্পনা করতে হবে, এবং বাংলাদেশের উন্নয়নের ধাপ শুরু হবে প্রতিটি যুবককে 24 আন্দোলনে যা আমরা চেয়েছিলাম তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজেরা স্বাবলম্বী হতে পারে। এই প্রত্যাশা আমি আমার সমস্ত লোকজনের কাছে চাচ্ছি যারা বিজয়ী হবেন। জি, আমরা একজন নারী ভোটার আছে, আমরা তার সাথে কথা বলবো, তার কাছে জানতে চাবো যে আপনার কি প্রত্যাশা প্রার্থীদের কাছে। জি বলেন। আজকে যারা ওখানে দাঁড়িয়েছেন, যাদের প্রতি আমাদের শ্রদ্ধা, আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে নারী পুরুষ সকলে নির্বিশেষে কাজ করতে পারবে। গত সরকারের সময় আমরা কিন্তু এনজিওরা এক সময় জানা যায় এনজিওরা কাজ নিয়ে জঙ্গিবাদের কাজ করে, আসলে এনজিওরা তো সরকারের পরিপূরক হিসেবে কাজ করেন। আমরা সরকারের প্রতি দ্বন্দ্বী না, সেই জন্য যেই ক্ষমতায় আসবেন আমরা চাবো যে এনজিও বান্ধব সরকার যেন হয়, যে এনজিওর মাধ্যমে দেশের নারীদের এবং প্রত্যন্ত অঞ্চলের উন্নয়ন হবে। জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি আপনি এনজিও মাধ্যম সরকার চাচ্ছেন আর কি। জি আপনি বলতে চেয়েছেন, খুবই সংক্ষেপে যদি বলেন যে কি প্রত্যাশা আপনাদের, বলেন। ধন্যবাদ। আমরা এই 5ই আগস্ট জাতীয় অভ্যুত্থানের পরে একটা সুষ্ঠু ভোটের পরিবেশ পেয়েছি। এই জন্য আমাদের টাঙ্গাইলের 5 আসনের প্রার্থীদের কাছে প্রত্যাশা সন্ত্রাসী, দুর্নীতি ও মাদক মুক্ত একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলা, এবং আমাদের মূল সমস্যাই হচ্ছে দুর্নীতি, এবং আমরা যদি দুর্নীতি দমন করতে না পারি তাহলে আমরা যত প্রকল্পই গ্রহণ করি তাহলে আমরা এটা আলোর মুখ দেখবে না এবং সমাজের কোনো উন্নয়ন ঘটবে না। সেই তো প্রার্থীদের কাছে আমার প্রত্যাশা তারা দুর্নীতি বন্ধে কি কি পদক্ষেপ গ্রহণ করবেন সে বিষয়ে আমাদের জানাবেন। এবং আর টাঙ্গাইলের আরেকটা বিষয় সম্পর্কে আমি ভালোভাবে বলতে চাই, টাঙ্গাইলের মূল একটা সমস্যা হচ্ছে যানজট। টাঙ্গাইল একটা শিক্ষানগরী, যখন এই শিক্ষা প্রতিষ্ঠান যানজট এবং যানজটের কথাটা বারবার উঠে এসেছে, এটা নিয়ে তারাও কথা বলেছে। প্রশ্ন বুঝতে পেরেছি, প্লিজ বসেন। আপনি প্রশ্ন করতে চেয়েছিলেন, শুনেন, যানজট এবং দুর্নীতি এগুলো নিয়ে কথা হয়েছে। আপনি তরুণ ভোটার, এর আগে ভোট দিয়েছেন? আপনি এর আগে ভোটার হয়েছে কিন্তু ভোট দেওয়া হয় নাই। আচ্ছা, এইবার যেহেতু প্রথম ভোট দিচ্ছেন, আপনি কি ধরনের প্রার্থীকে ভোট দিতে চান, আপনার প্রত্যাশাটা কি সংক্ষেপে বলেন। আসসালামু আলাইকুম, আমি টাঙ্গাইল মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী। তো আমাদের যা মৌলিক অধিকারের মধ্যে স্বাস্থ্যসেবাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের টাঙ্গাইল মেডিকেল কলেজে দেখা গেছে যে হাসপাতালে অনেক ধরনের সিন্ডিকেট বিদ্যমান। আমাদের হাসপাতালে সব ধরনের ইকুইপমেন্ট থাকা সত্ত্বেও হাসপাতাল এখনো পরিপূর্ণভাবে চালু করা সম্ভব হয়নি। এই হাসপাতালটাকে পরিপূর্ণভাবে চালু করার জন্য আপনারা কি কি পদক্ষেপ নেবেন, এবং পাশাপাশি আমাদের দেশে প্রায় 4 কোটির মতো হচ্ছে তরুণ ভোটার, এবং তরুণ ভোটারদের আপনারা কিভাবে আকৃষ্ট করবেন বা আপনাদের প্রতিশ্রুতি কি, এবং তরুণ ভোটাররা আপনাদেরকে কেন ভোট দিবে? ধন্যবাদ আপনাকে। আপনি মনে হয় কিছু বলতে চেয়েছিলেন, আপনি সংক্ষেপে একটু বলবেন যে আপনার প্রত্যাশাটা কি। অনেকেই অনেক প্রত্যাশার কথা বলেছে, আপনি নতুন কিছু যদি বলেন প্লিজ, আপনি বলেন। এখানে একটা কথা বলবো, আপনারা যেই নির্বাচিত হন না কেন, মুসলমান 92% মুসলমানের দেশ, আমরা কোরআন তেলাওয়াত দিয়ে বিভিন্ন অনুষ্ঠান শুরু করি, কিন্তু স্কুলগুলোতে ধর্মীয় যে ইসলাম ধর্ম, সেই ইসলাম ধর্ম ক্লাসটা সবার শেষে থাকে কেন? ইসলাম ধর্ম ক্লাসটা সবার প্রথমে দেওয়া যায় কিনা আপনারা এটা চিন্তা করবেন ইনশাআল্লাহ তাআলা। আমার আরেকটা কথা, সেটা হলো নির্বাচন যেন সুষ্ঠু হয়। সুষ্ঠু নির্বাচন হলে যেই আসুক না কেন, আমার মনে হয় যারা টাঙ্গাইল থেকে দাঁড়িয়েছেন কেউ খারাপ না, ভালো, তারা যেই উঠুক না কেন, আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের মাইক কেড়ে নেওয়া হয় যখন আমরা ধর্মীয় কথা বলতে থাকি ধর্মীয় মঞ্চে, এই কাজটা যেন না হয় ইনশাআল্লাহ তাআলা। আপনারা এই দিকে খেয়াল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুষ্ঠু নির্বাচন দেখার তৌফিক দান করে। ধন্যবাদ আপনাকে। আমরা বুঝতে পেরেছি, আমরা যেটা দেখছি যে বারবারই কিন্তু একই ধরনের যে
অভিযোগগুলো সেগুলো উঠে আসছে। উনি ধর্মীয় বিষয়টা বলল, অবশ্যই আমাদের দেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ বেশি, এই জন্য এটাকেও অনেকেই প্রাধান্য দিয়েছেন। তরুণ ভোটার কথা বলল, তারা বলেছেন তারা আপনাদের জন্য তাদের প্রতিশ্রুতি কি থাকবে, এবং যানজট, মাদক, একই ধরনের কথা উঠে আসছে। এগুলা কমন, আসলে সব জায়গায় একই সমস্যা। তো খুব সংক্ষেপে, আমরা একদম শেষ পর্যায়ে আছি, খুব সংক্ষেপে যদি শেষ কথাটা কি বলবেন আপনি, যদি একটু বলেন। শেষ কথাটা হচ্ছে, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব, যেটি এই জাতি প্রত্যাশা করে। তরুণ ভাই যেটি বললেন, সেই জন্য আমরা কিন্তু ইতিমধ্যে বলেছি, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। এই জন্য তরুণরা আমাদেরকে ভোট দিবে, কারণ আমরা বেকারত্ব দূর করার কথা বলেছি, এবং আমরা বলেছি দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশকে বুকে ধারণ করে, বাংলাদেশের জনগোষ্ঠীকে বুকে ধারণ করে, চিন্তা করে আগামী দিনে আমরা এই নতুন দেশ গড়ে তুলব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনি জামাত ইসলামের পক্ষ থেকে যদি শেষ বলেন, আসলে দর্শকদের জন্য আপনার শেষ প্রতিশ্রুতি এবং কি চাচ্ছেন, আপনি কি দিতে পারবেন। আজকের আয়োজনের জন্য আপনাদেরকে ধন্যবাদ, আমাদেরকে এখানে ডেকেছেন। শেষ কথা বলতে যেটা বলতে চাই, যে তরুণদের মাধ্যমে একটা পরিবর্তন এসেছে। আমরা দেখেছি ফ্যাসিস্ট বিদায় হয়েছে, আমরা সেই তরুণদেরকে নিয়েই কাজ করছি, এবং তরুণদের সাথে একত্র হয়েই আমরা নির্বাচনে এই ভোট জিতে অংশগ্রহণ করেছি। সুতরাং তরুণরাই আমাদের সাথে আছে। আমরাও তাই বলতে চাই যে এইবারে তরুণদের সকল ভোটগুলি আমাদের এই 11 দলীয় জোটে আসবে, আমরা এটা আশা করি, এবং তারা প্রতিশ্রুতি দিচ্ছে প্রতিনিয়তই। আমরা তরুণদের ব্যাপারে কাজ করছি। আর এখানে নারীদের কথা বলা হয়েছে, নারীর মর্যাদা বৃদ্ধি হবে। যদি আমরা যে আদর্শের কথা বলি, এটা হলে নারীর মর্যাদা, কর্মসংস্থান সব কিছু হবে। এরপরে যানজট মুক্ত, তারপরে মেডিকেলের কথা বলা হয়েছে, যা কিছুই বলা হয়েছে, দুর্নীতি দূর হলে সব হবে। আমি এই জন্য বলতে চাই যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ অবশ্যই গড়বে। আমরা এই বাংলাদেশে জন্মেছি, এই বাংলাদেশেই আমরা মৃত্যুবরণ করতে চাই। আমরা মুসলেকা দিয়েও কোথাও যাইনি, আমরা হেলিকপ্টারে করেও কোথাও যাইনি, আমরা বাংলাদেশে থেকেছি, আমাদের ফাঁসি হয়েছে, আমরা বাংলাদেশের থেকেই ফাঁসি রশিকলায় নিয়েছি। সুতরাং এই বাংলাদেশ আমার, এই বাংলাদেশ আমাদের প্ল্যানে, এবং আমরা এই বাংলাদেশ গড়ব। ধন্যবাদ। খুব সংক্ষেপে যদি আপনি শেষ করতেন, যে তাদের প্রতিশ্রুতি কতটুকু বাস্তবায়ন হতে পারে, বা আপনার দৃষ্টিতে কি হতে পারে। আমার কথা হচ্ছে যে আগামী নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে যাতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, কারণ দীর্ঘ বছর মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। এবারে নির্বাচনে যাতে তার পছন্দের লোককে ভোট দিতে পারে এবং যোগ্য প্রার্থীরা নির্বাচিত হয়, তবেই আগামীর বাংলাদেশ হবে একটি এদেশে বৈষম্যহীন, একটি আদর্শ দুর্নীতিমুক্ত বাংলাদেশ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশে আমরা আজকে টাঙ্গাইল 5 আসনের প্রার্থী এবং সাধারণ জনগণ ভোটারদের সাথে ছিলাম। আজকে অনুষ্ঠান একদম শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।